অবৈধভাবে কেউ সীমান্ত অতিক্রম করবেন না। অবৈধভাবে কেউ বাংলাদেশের দক্ষিণ পশ্চিমে যশোর জেলার বেনাপোল এলাকার রঘুনাথপুরে ভারতের সীমান্তবর্তী অঞ্চলে গত কয়েকদিন ধরে টহলের কড়াকড়ি বাড়িয়েছে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি। কারণ এই এলাকাতে ভারতের সীমান্ত দিয়ে 10 থেকে 12 জনকে পুশ ইন করার চেষ্টা করা হয়েছে বলে বিজিবি বলছে। আপনাদের লাইট বন্ধ আছে, অন করুন। কোন লোক অবৈধভাবে সীমান্ত অতিক্রম করিবেন না। 31 মে মধ্যরাতে সীমান্তের ভারত অংশের লাইট বন্ধ করে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এই ব্যক্তিদের বাংলাদেশের দিকে পাঠিয়ে দেয় বলে অভিযোগ বিজিবির। সে সময় বিজিবির সদস্যরা মাইকিং করে বাঁশি বাজিয়ে তাদের বাধা দিলে দুই দেশের মধ্যবর্তী অঞ্চলে আটকে পড়ে ওই 10-12 জন। ওই ঘটনার পর সেদিনই অর্থাৎ 1 জুনেই রঘুনাথপুরের বিজিবির কমান্ডিং অফিসার অপর প্রান্তের অর্থাৎ বিএসএফের ব্যাটালিয়ন অফিসারের সাথে যোগাযোগ করেন। এই 10 থেকে 12 জন লোক যখন তারা গেটের ভিতরে অভ্যন্তরে প্রবেশ করিয়ে দেয়, তারপরে আমি ওপারের ব্যাটালিয়ন কমান্ডেন্টের সাথে যোগাযোগ করার পরে উনি আমার সাথে কথা বলে এবং উনি জিনিসটা প্রথম দিকে জানেন না বলে ওনার কোনো নলেজেই নেই, বাট পরবর্তীতে উনি কূটনৈতিকভাবে জিনিসটা এড়িয়ে যায়। তাদের ভাষ্য অনুযায়ী কোনো রকমের পুশিনের চেষ্টা হয়নি, বাট আমরা তাদেরকে বিভিন্ন রকমের এভিডেন্স দেখিয়েছি, ছবি দেখিয়েছি, তথাপিও তারা কূটনৈতিকভাবে সম্পূর্ণ অস্বীকার করে জিনিসটা। তো তারপর আমরা পতাকা বৈঠকের একটা প্রপোজাল দিই এবং যথারীতি একটা পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। তবে বিজিবির শীর্ষ কর্মকর্তারা বলছেন ওই পতাকা বৈঠকে বিএসএফ এই ঘটনার সাথে কোনো ধরনের সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করে। তাদের ব্যাখ্যা হচ্ছে যে তারা এটা মূলত করে নাই এবং তারা বাংলাদেশি নাগরিক, এটাই হচ্ছে তাদের ব্যাখ্যা। বাংলাদেশের দক্ষিণ পশ্চিমে ভারতের সাথে বাংলাদেশের সীমান্তের দৈর্ঘ্য প্রায় 600 কিলোমিটার। বিজিবি বলছে এই 600 কিলোমিটার সীমান্তের মধ্যে তাদের মোট 116টি বিওপি বা বিজিবির যে চৌকি থাকে সেই টহল চৌকি রয়েছে। অর্থাৎ তাদের হিসাবে মোটামুটি প্রায় প্রতি 5 কিলোমিটার একটি চৌকির আসলে টহলের বা একটি চৌকির তত্ত্বাবধানে পড়ে। 5 কিলোমিটারের মতো লম্বা দৈর্ঘ্য আসলে নজরদারিতে রাখা সবসময় যে সম্ভব হয়ে ওঠে সেটা বলা যায় না। আর সেই সুযোগেই সীমান্তের বিভিন্ন জায়গা দিয়ে বা যেসব জায়গায় মোটামুটি আসলে এই টহলটা সেরকম থাকে না, টহলটা করা থাকে না, নজরদারিটা করা থাকে না, সেসব জায়গা দিয়ে মানুষ যাওয়া আসার সুযোগটা তৈরি হয়। যে এলাকায় মনে করে যে বিজিবির উপস্থিতি কম অথবা মনে করে যে এই এলাকায় হয়তোবা তারা দ্রুত তাদের সীমান্ত থেকে বাংলাদেশের দিকে ঠেলে দিতে পারবে, এরকম কোনো একটা জায়গায় তারা খুঁজে বের করার চেষ্টা করে। বাট তাদের জন্য যেটা তারা যে সুযোগটা গ্রহণ করে এটা হচ্ছে মূলত তার কাটার বেড়া। যেহেতু তাদের তার কাটার বেড়ার পেছনেই তাদের সীমান্ত সড়ক রয়েছে, সো তারা ইজিলি যে কোনো জনগোষ্ঠীকে যে কোনো জনবলকে মুভ করাইতে পারে, মানে গাড়ি দিয়ে তারা নিয়ে যায়, পরিবহন করে। এরপরে যেটা করে তারা লাইটটা অফ করে জাস্ট তার কাটার বেড়ার যে গেটটা আছে এই গেটটা খুলে তাদেরকে জাস্ট কোনো রকমের তার কাটার বাইরে বের করে দেয়। বিজিবির দাবি 31 মে রঘুনাথপুর সীমান্ত দিয়ে অন্তত 100 থেকে 120 জনকে বাংলাদেশের দিকে পাঠানোর চেষ্টা করা হয় বিএসএফ এর পক্ষ থেকে। আমরা এখানে লক্ষ্য করেছি যে 3টি ট্রাক এবং একটা বাসের মাধ্যমে আনুমানিক 100 থেকে 120 জনের মতো জনবলকে তারা পুশিন করার জন্য প্রথমে অ্যাটেম্প নিয়েছিল। হ্যাঁ, আমরা যেটা জানতে পেরেছি এবং আমাদের যেটা অনুমান, তারা হয়তোবা এই জনবলকে বিভিন্ন তাদের যে হোল্ডিং সেন্টারগুলো করেছে সাম্প্রতিককালে এই হোল্ডিং সেন্টারগুলোতে হয়তোবা তারা নিয়ে রেখেছে, অথবা তাদের সীমান্ত ঘেঁষা যে সমস্ত বিএসএফ ক্যাম্প রয়েছে তার আশেপাশেও হয়তোবা তারা রাখতে পারে তাদেরকে। এই দফায় বেনাপোল সীমান্তের রঘুনাথপুর সাদিপুর, এই মুহূর্তে আমি যে গ্রামটায় আছি, যে এলাকাটায় আছি সেটার নাম সাদিপুর, এবং এখান থেকেই কিছুটা সামনে গত কয়েকদিনে যেটা বলা হচ্ছিল যে ভারত থেকে কয়েকজনকে 12 থেকে 15 জনকে পুশ করা হয়েছে এবং তারা এখানে মাঝামাঝি যে নোম্যান্স ল্যান্ডটা সেই জায়গায় ছিলেন। গতকাল থেকে তাদেরকে দেখা যাচ্ছে না, কিন্তু তাদের ফেলে রাখা যে জিনিসপত্র, তারা যেসব
কিছু কাপড় চোপড়, কিছু ব্যাগ, সেগুলো যে তারা ফেলে রেখেছিলেন সেগুলো এখনও এখান থেকে দেখা যাচ্ছে। তারা আসলে সীমান্তের ওপারে চলে গিয়েছেন কিনা, বিজিবি নিশ্চিত করছে যে তারা সীমান্তের এপারে আসেনি। তারা আসলে ওপারে চলে গিয়েছেন কিনা বা ওই সীমান্তের কাছে কিছু জংলা জায়গা দেখা যাচ্ছে, কিছু গাছপালা যেগুলো আছে ওই জায়গায় রয়েছেন কিনা সেটা এখান থেকে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না। তবে আমার এখানে এমন একজনের সাথে কথা হয়েছে যিনি বলছেন তার বাবা এই যে সীমান্তে যে 12-15 জন যে আটকে রয়েছেন তাদের মধ্যে একজন, এবং তিনি সীমান্তের এইখানে এসে নোম্যান্সল্যান্ডে আটকে পড়ে ছেলেকে ফোন দিয়েছেন, এবং ছেলে সাতক্ষীরার শ্যামনগর থেকে এখানে এসে তিনি তার বাবাকে আসলে গ্রহণ করার জন্য। আমার আব্বা বিগত 5-6 বছর ইন্ডিয়ায় 7-8 বছর ছিল। ওনার মেরুদণ্ডের হাড় ফাঁকা হয়েছিল, চিকিৎসাধীন অবস্থা ছিল এবং কাজ কাম করতে পারত না। এখন ওখানের ভালো গণ্যমান্য ব্যক্তি যারা হাজি বা এলাকার লোকজন ভালো যারা, তারা লোকের খাওয়া দাওয়া দিত। সেই মাঠের থেকে আমাদের সঙ্গে ভিডিও কলে কথা হয় কাল বেলা 10টা 10:30টার দিকে, এবং তারপরে রাত 11:30 পর্যন্ত ওনারা আমাদের সঙ্গে যোগাযোগ করেছে। তারপর আর বাকি আর কথা হয়নি, ওনাদের ফোনে আর চার্জ ছিল না। নজরুল ইসলামের মতো আরও কয়েকজন সেখানে উপস্থিত ছিলেন যারা বলছেন তাদের পরিবারের সদস্যরা দুই দেশের মধ্যবর্তী এলাকায় আটকা পড়ে তাদের সাথে যোগাযোগ করেছেন। হ্যাঁ, আমাদের ছেলে ইন্ডিয়া গেল, এখন এখন পার হতে পারতেছি না। এখন আমরা এই কাগজপত্র নিয়ে আসছি, ছেলে এই বাংলাদেশের ছেলে কিনা, তাই নাগরিক কিনা, তাই আমরা সকালে আসছি। স্থানীয়রা বলছেন বেনাপোল অঞ্চলের এই সীমান্ত দিয়ে একসময় অবৈধভাবে মানুষ যাতায়াতের প্রবণতা থাকলেও বহু বছর ধরে এখান দিয়ে এরকম ঘটনা ঘটতে দেখেননি তারা। অবৈধভাবে এর আগে তো দেখাচ্ছে কিছু ছিল, সেটা তো দেখাচ্ছে এখন আর নেই। এখন তো অন্য বিষয়, এখন পাসপোর্টও বন্ধ, এখন তো দেখাচ্ছে চূড়ায়ও বন্ধ। এখন দেখছেন না যে অবস্থা আছে, এতে তো মানুষ যেতেও পারবে না, আসতেও পারবে না। সে বহুত কালে, হয়তো 20 বছর আগে, 30 বছর আগে। না, কোনো আর এইসব পারাপারের সিস্টেম নেই, আর এর বাপের ক্ষমতা নেই, আর যা ক্যামেরা ওদের ফিট তো আছে। বেনাপোল সীমান্ত ছাড়াও সাতক্ষীরার কলারোয়া উপজেলা সংলগ্ন সীমান্ত দিয়ে বিএসএফ গত কিছুদিনে কয়েকশো মানুষ পুশিনের চেষ্টা করছে, এমন অভিযোগও তুলেছে বিজিবি। মঙ্গলবারও ওই অঞ্চলের ভারত অংশে হাকিমপুরে বেশ কিছু মানুষ জড়ো হতে দেখা গেছে। তবে ভারতের কর্মকর্তারা বিবিসি বাংলার পশ্চিমবঙ্গ সংবাদদাতার কাছে দাবি করছেন যে হাকিমপুর, পেট্রাপোল সহ কোনো অঞ্চল দিয়েই বাংলাদেশের দিকে কাউকে পুশ করার চেষ্টা করা হচ্ছে না। হাকিমপুর সীমান্তে জড়ো হওয়া মানুষকে পশ্চিমবঙ্গের পুলিশ বিভিন্ন হোল্ডিং সেন্টারে নিয়ে রাখছে বলে জানান ওই কর্মকর্তা। এছাড়া 1 জুন রঘুনাথপুরে বিজিবি ও বিএসএফের মধ্যে হওয়া পতাকা বৈঠককেও নিয়মিত কার্যক্রমের অংশ বলেই বিবিসি সংবাদদাতার কাছে ব্যাখ্যা দিচ্ছেন ভারতীয় কর্মকর্তারা। নাগিব বাহার, বিবিসি নিউজ বাংলা, যশোর।